তারেক রহমান দেশে ফেরার পরে ক্ষমতার ভারকেন্দ্র কিন্তু একদিকে শিফট হয়ে গিয়েছে। প্রথমেই আমার দল গণসংহতি আন্দোলন তারা গতকালকে আমাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় আমাদের একটি পরিচালনা কমিটি গঠিত হয়েছে, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি। আমি সেই কমিটিরও একজন সদস্য। তো আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে একদম যখন অভ্যুত্থান পরবর্তী সময়ে, সেই সময়ে বিএনপি এবং অন্যান্য বড় দল নির্বাচনের জন্য একটা দাবি তোলে যে আমরা দীর্ঘদিনে যে আমাদের গণতান্ত্রিক রূপান্তরের যে সংগ্রাম, 17 বছর ফ্যাসিবাদের সময়ে সবচেয়ে বেশি মানুষ যেখানে বঞ্চিত এবং নিগৃহীত ফিল করেছে সেটা হলো যে ভোট কেন্দ্রে যেতে পারিনি। এবং আমি একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। যদি আমার কথা বলি, আমি নিজেও 2009-এর পরে ভোট কেন্দ্রে যেতে পারিনি বা ভোট দেওয়ার সেই পরিবেশ আমার এলাকায় ছিল না। তো সেই জায়গা থেকে নির্বাচন এবং আমাদের গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমরা মনে করি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আমাদের, যে আমরা এই অন্তর্বর্তী সরকারের সময়টা পার করে কিভাবে একটি সুষ্ঠু এবং মানুষের অংশগ্রহণপূর্ব নির্বাচনের দিকে আগাবো। তো সেই জায়গায় আমাদের পার্টি গণসংহতি আন্দোলন কিন্তু শুরু থেকেই আমরা যেটা বলে এসেছি যে জাতীয় ঐক্যমত, এবং জাতীয় ঐক্যমতের ব্যাপারে প্রত্যেকটি যে সরকারি এবং আমাদের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল, যেখানে আমরা আমাদের যুগপৎ আন্দোলনের যে সঙ্গী ছিলেন গণতন্ত্র মঞ্চ এবং বিএনপি, তাদের সাথে আমাদের আভ্যন্তরীণ বৈঠক, এছাড়া যা ঐক্যমত কমিশনে আমার পার্টির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সহ নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল যখন ওইখানে কথা বলেছেন, আমরা কিন্তু মনে করেছি যে মানে আমাদের স্লোগানটাই ছিল পার্টির পক্ষ থেকে আমাদের নির্বাচন, বিচার, সংস্কার ও নির্বাচন। অর্থাৎ এই তিনটা মানে একটা আরেকটার সাথে এমনভাবে নির্ভরশীল যে যখনই আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় অনেকেই অনেকভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য বা এই মুহূর্তে নির্বাচন নয়, নির্বাচন দরকার, এই ধরনের অনেক আলাপের মধ্যে দিয়ে কিন্তু আমরা একদম শুরু থেকেই যেটাকে সিরাতুল মুস্তাকিম যদি আমরা বলি, সোজা এবং সরল পথ, যেভাবেই হোক দেশকে একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচন পর্যন্ত পৌঁছাতে হবে, এবং সেই নির্বাচন একই সাথে বিচার, সংস্কার এবং আমাদের ঐক্যমত কমিশনে যে আমরা ন্যূনতম ঐক্যমতের জায়গায় পৌঁছিয়েছি, সেইটা কিন্তু আমাদের এই সংবিধান সংস্কারের জন্য আমাদের যে পরবর্তী নির্বাচিত সরকার হবে তাদের সেটা যেন তারা বাস্তবায়ন করতে পারে, এবং এই বাস্তবায়নের ম্যান্ডেট কিন্তু একমাত্র জনগণই দিতে পারে। সেই জায়গা থেকে আমি মনে করি যে নির্বাচন 12ই ফেব্রুয়ারি নির্বাচন আমাদের এই মুহূর্তে জাতির গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘটনা। চলমান পরিস্থিতিটাকে আপনি কি করে মূল্যায়ন করছেন? আমার প্রশ্ন ছিল যে নির্বাচন হবে, আমরা কি চাই সেটা আছে, কিন্তু আমি চলমান পরিস্থিতিটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন এই মুহূর্তে দেশের পরিস্থিতিকে? আচ্ছা, আপনার আগের প্রশ্নটার ভিতরেই যেমন একটা ছিল যে হাদি হত্যার পরে কিন্তু এনসিপি জামাতের সাথে একটি সমঝোতার জায়গায় গেলে তারা আমরা প্রথমে শুনতে পেলাম যে তারা আসন সমঝোতার ভিতর দিয়ে ইলেকশন করবেন, এবং একের পর এক এনসিপির নেতৃবৃন্দ আমরা দেখলাম যে ওই সিদ্ধান্তর পরে বের হয়ে আসছে, এবং তারা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং অন্যান্য বিষয় নিয়ে প্রশ্ন তুলছেন। আবার একই দিকে দেশে তারেক রহমান দেশে ফেরার পরে ক্ষমতার ভারকেন্দ্র কিন্তু একদিকে শিফট হয়ে গিয়েছে। আমরা দেখছি যে জাতীয় রাজনীতিতে তারেক রহমানের প্রত্যাবর্তনের পরে ব্যাপকভাবে মানুষের ভিতরে একটি রাষ্ট্রনায়কোচিত ওনাকে যেভাবে অভ্যর্থনা দিলেন আমরা দেখলাম। তো সব কিছু মিলে আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে যে দেশের অর্থনীতি এবং রাজনৈতিক স্টেবিলিটির জন্য আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনের পথেই আমরা সবাই আছি। কিছু এর ভিতর দিয়ে কিছু আশঙ্কা জায়গা তো সবসময় থাকে, কারণ নির্বাচন মানে আমাদের বাংলাদেশে একটা পলিটিক্যাল ইকোনমির বিষয়। দীর্ঘদিন আমাদের রাজনীতির ভিতরে মাসল এবং নির্বাচনকে নানাভাবে প্রভাবিত করার জন্য নানা ধরনের সংস্থা এবং নানা ধরনের গোষ্ঠীর যে আপনার এক ধরনের থাকে, তৎপরতা থাকে। সেই জায়গাটাকে যদি আমরা
অ্যাপার্ট রেখে আমরা বলি যে মানুষ একটা উৎসবমুখর নির্বাচনের জন্য প্রস্তুত, এবং আমরা আশা করি যে নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি আইন শৃঙ্খলার ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখতে পারেন, আমরা উৎসবমুখর নির্বাচনের দিকে আমরা জি ধন্যবাদ। আমরা যাচ্ছি। একটু